Coşkunuza kurban olayım. Maşallah. সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ফলাফলে রাজনৈতিক অস্থিতিশীলতা ও জটিলতার আবর্ত থেকে মুক্তি পেল ইউরেশিয়ার দেশ তুরস্ক। আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চক্রান্তের চক্রব্যূহ ভেদ করে পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ মোকাবিলা করে আবারও তুরস্কের মসনদে বসলেন এরদোগান। টানা 2 দশকে শাসনে তিনি তুরস্ককে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন। মুসলিম, খ্রিস্টান, ইহুদি সহ সব ধর্মের মানুষকে ধর্মীয় অনুশীলনের সমান অধিকার দিয়েছেন। সেই কৃতজ্ঞতা বোধ থেকেই এবারও এরদোগানকে বিমুখ করেননি সে দেশের জনগণ। প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগানের উত্থান কাহিনী গলি থেকে রাজপথ বেয়ে বিশ্বের মানচিত্রে নয়া ইতিহাস রচনা করেছে। গত 28শে মে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট হয় এবং বিকাল থেকে গণনা শুরু হয়। রাতের দিকে ফলাফল ঘোষণা হতেই দেখা যায় এরদোগান 52.14% এবং প্রতিপক্ষ কামাল কিলিক্কাদারোগলু পেয়েছেন 47.86% ভোট। গত 14ই মে প্রথম দফায় কেউই 50% ভোট না পাওয়ায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী 2 প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট হয় এদিন। এর মাঝে প্রথম দফার তৃতীয় স্থান অধিকারী সিনান ওগান এরদোগানকে সমর্থনের কথা ঘোষণা করলে সমীকরণ বদলে যায়। এরদোগানের জয় অনেকখানি সুনিশ্চিত হয়ে যায় এখানেই। অন্যদিকে গত 14ই মে একই সঙ্গে পার্লামেন্ট নির্বাচনও হয়। তাতে 600 আসনের মধ্যে এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একেপি ও তাদের জোট 323 আসন পায়। উল্লেখ্য 2003 সালে এরদোগান প্রথমবার প্রধানমন্ত্রী পদে আসীন হন। সেই থেকে টানা 20 বছর ক্ষমতায় রয়েছেন। 2014 সালে আচমকা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ান এবং জয়ী হন। সেই থেকে গত 9 বছর তিনি প্রেসিডেন্ট রয়েছেন। দীর্ঘ 2 দশকের শাসনে 2015 সালের জুনে পার্লামেন্ট নির্বাচনে একটু বিপাকে পড়েছিল এরদোগানের দল। সেবার কোনো দল বা জোট ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারায় 6 মাস পর পুনরায় পার্লামেন্ট নির্বাচন হয়। তখন তুর্কি পার্লামেন্টে ছিল 550 আসন, তার মধ্যে একেপি পেয়েছিল 258 আসন। তৃতীয় দফায় 1 নভেম্বরের ভোটে একেপি পায় 317 আসন। উল্লেখ্য তখন এরদোগান সবেমাত্র প্রেসিডেন্ট হয়েছেন, তাই তখনও দেশটির রাষ্ট্রপতি শাসিত হয়নি। এখন কিন্তু প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হবেন তার হাতেই থাকে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ গড়ার চাবিকাঠি। নিন্দুকেরা এরদোগানকে একনায়কতন্ত্রী বলে সমালোচনা করেন। কেউ বলেন তুরস্কের একচ্ছত্র সম্রাট বা সুলতান, কিন্তু তার জীবন কাহিনী খুবই সাধারণ। একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন তিনি। একদা সংসার চালাতে রাস্তার ধারে দাঁড়িয়ে পাউরুটি, লেবু ইত্যাদি বিক্রি করেছেন। অর্থাৎ রাস্তার হকার থেকে আজ তিনি সফল রাষ্ট্রপ্রধান তথা আধুনিক তুরস্কের নয়ার উপকার। তার রাজ্যপাটে রয়েছে আধুনিকতা এবং ইসলামী অনুশাসনের সুষ্ঠু মেলবন্ধন। তথাকথিত আধুনিক ও ধর্মনিরপেক্ষ তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কের পর এরদোগানই সবথেকে দীর্ঘমেয়াদী রাষ্ট্রপ্রধান। গত 20 বছরে তার একচ্ছত্র শাসনে নজিরবিহীন উন্নয়ন, শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হয়েছে। উন্নয়নের সুফল পৌঁছে গিয়েছে দেশের অলিগলিতে। সরকারি প্রকল্পগুলোর সুষম বন্টন হয়েছে। তাই তিনি এখন পশ্চিমা দুনিয়ার দাপুটে রাষ্ট্রনেতাদের কাছে ঈর্ষণীয় হয়ে উঠেছেন। সামনে কূটনৈতিক সৌজন্য দেখাতে বাধ্য হলেও অনেক আন্তর্জাতিক মানের রাষ্ট্রপ্রধানের চোখের বালি তিনি। আবার নিষ্ঠাবান, ধর্মপরায়ণ ও রাজনৈতিক দূরদর্শী এরদোগান অনেকের কাছেই হয়ে উঠেছেন চোখের মণি। কারণ মুসলিম বিশ্বে একমাত্র এরদোগানই হক কথা বলেন, হকের পথে চলার চেষ্টা করেন এবং সর্বোপরি বিশ্বমানের রাষ্ট্রনেতাদের চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা দেখান। পরপর 6 বার পার্লামেন্ট নির্বাচনে তার হাতে তৈরি দল একেপির ঐতিহাসিক জয়ের পর প্রেসিডেন্ট এরদোগান বলেন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর, তার ইচ্ছেতে এই ফলাফল হয়েছে। তিনি না রাজি থাকলে এই অসাধ্য সাধন কখনোই সম্ভব হতো না। একা নায়ক হওয়া যায় না। আমি একনায়কতন্ত্রে বিশ্বাসী নই, এটা আমার রক্তে নেই। জয়ের সম্পূর্ণ কৃতিত্ব তিনি দেশবাসীকে উৎসর্গ করে বলেন, ভোটদাতারা তুরস্কের স্থিতিশীলতার কথা ভেবে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্তই নিয়েছেন। বিরোধীদের উদ্দেশ্যে বলেন, আমার শাসনামলে তারা হয়তো ভালো কিছুই দেখতে পাননি, কিন্তু এটা তো ঠিক যে একেপি ক্ষমতায় আসার পর সামরিক অভ্যুত্থান এবং দুর্বল জোট সরকারের জমানার অবসান হয়েছে। অর্থনীতি, বাণিজ্য তথা সার্বিক উন্নয়নের মানদণ্ডে এবং কূটনৈতিক দিক থেকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তুরস্ক। তিনি সামরিক বাহিনীর উপর লাগাম পরিয়েছেন কড়া হাতে। তার আমলে নতুন জীবন শক্তি পেয়েছেন তুর্কি নাগরিক।
নাগরিকরা। বিশেষ করে জাতি ধর্ম নির্বিশেষে সব নাগরিক নিরঙ্কুশ ধর্মীয় স্বাধীনতা পেয়েছে। গড়ে উঠেছে গাছগাছালিতে ঘেরা অসংখ্য পার্ক, উড়ালপুল, ঝাঁ চকচকে রাস্তা, শক্তিশালী আন্তর্জাতিক বিপণন কেন্দ্রে পরিণত হয়েছে আধা শহরগুলো। তার আমলেই দেশটির নাগরিকদের মাথাপিছু আয় বেড়েছে অনেকখানি। যদিও করোনা অতিমারির জেরে সম্প্রতি তুরস্কের মুদ্রার মান অনেকখানি নেমে যাওয়ায় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে, এখনও সেই মন্দা ও তার জের কাটেনি। পশ্চিমা বিশ্ব কিংবা ইউরোপের দেশগুলোই আর্থিক মন্দা জোরালো থাবা বসালেও বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ আমেরিকায় বারবার শাটডাউন হলেও এরদোগান শক্ত হাতে লাগাম ধরায় তুরস্কের অর্থনীতির মেরুদণ্ড একেবারে ভেঙে যায়নি। সেই আশঙ্কা অঙ্কুরেই বিনাশ করতে সক্ষম হন সুকৌশলী শাসক এরদোগান। 69 বছর বয়সী এরদোগান এখন দেশটির অবিসংবাদী জনপ্রিয় জননেতা। এখন তার রাজনৈতিক ক্যারিসেমার সামনে আশেপাশে কিংবা ধারে কাছেও কোনো বিরোধী নেতা নেই। তুরস্কের মধ্য গগনে প্রবল প্রতাপ নিয়ে প্রখর সূর্যের মতো তেজস্বী রূপে আবির্ভূত হয়েছেন এরদোগান। শুধু তুরস্ক নয়, বর্তমান আন্তর্জাতিক রাজনীতির প্রথম সারিতে উঠে এসেছেন তিনি। এবার জেনে নেব এরদোগানের সংক্ষিপ্ত জীবনপঞ্জি। 1954 সালে 26শে ফেব্রুয়ারি তুরস্কের কাশিম পাশা এলাকায় এরদোগানের জন্ম। শৈশব কেটেছে কৃষ্ণ সাগরের বেলাভূমিতে। 13 বছর বয়সে ইস্তানবুল শহরে চলে আসে তার পরিবার। তখন রাস্তার ধারে দাঁড়িয়ে হকারি করতেন কিশোর এরদোগান। একই সঙ্গে চলতে থাকে পড়াশোনাও। যুবক বয়স থেকে ইসলামী আন্দোলনে অংশ নেন। মধ্য বয়সে রাজনীতির প্রতি আকৃষ্ট হন। খুব ভালো মানের ফুটবলারও ছিলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তাকে একাধিকবার ফুটবল খেলতে দেখা গেছে। 1994 সালে তিনি ইস্তানবুল শহরের মেয়র পদে নির্বাচিত হন। ইতিমধ্যেই তুরস্কের রাজনীতিতে ইসলামের সংমিশ্রণ নিষিদ্ধ ঘোষিত হয়, যার বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নেন এরদোগান। সেই বিক্ষোভের মঞ্চ থেকে একটি কবিতা আবৃত্তি করার অপরাধে তিনি গ্রেপ্তার হন এবং 4 বছর জেল হয় তার। সেই কালজয়ী কবিতাটি হলো, মসজিদ আমাদের ক্যান্টনমেন্ট, গম্বুজ আমাদের হেলমেট, মিনার আমাদের বেয়োনেট, ইমানদাররা আমাদের সৈনিক। 2001 সালে দীর্ঘদিনের বন্ধু আব্দুল্লাহ গুলকে সঙ্গে নিয়ে তৈরি করেন একেপি নামে এক নতুন রাজনৈতিক দল। 2002 সাল থেকে এই দলটি পরপর 6 বার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়ে আসছে। 2007 থেকে 2014 পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন আব্দুল্লাহ গুল, আর 2003 থেকে 2014 পর্যন্ত পরপর 3 বার প্রধানমন্ত্রী পদে থাকার পর সেই বছরই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন এরদোগান। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা একবার বলেছিলেন, তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে দেখে আমি অবাক হয়ে যায়, কারণ তিনি একই সঙ্গে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করছেন এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি করছেন। সব সম্প্রদায়কে নিয়ে এগিয়ে চলেছেন। তাই তুরস্কে সাম্প্রদায়িকতা লেশ মাত্র নেই। সে দেশে ধর্মীয় হিংসা বিদ্বেষ বলে কিছুই নেই। এরদোগানকে মুসলিম দুনিয়ার অন্যতম রোল মডেল বলে উল্লেখ করেন ওবামা। এরদোগান খুবই ঠান্ডা মাথার রাজনীতিবিদ। তার রাজনৈতিক দূরদর্শিতা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় তুরস্কের মানচিত্র ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিশ্বের দরবারে। তিনি একই সঙ্গে অসামান্য পাণ্ডিত্য, দুর্ধর্ষ নেতৃত্ব ও ঈর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। কামাল আতাতুর্ক তুরস্কের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার কেড়ে নিয়ে তথাকথিত ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে ইসলামী ঐতিহ্য, সংস্কৃতি ও চেতনাকে পুরোপুরি বিসর্জন দেন। 2002 সালে ক্ষমতায় আসার পর এরদোগান ধাপে ধাপে রাষ্ট্রীয় ক্ষেত্রে ইসলামের পুনরুত্থান ঘটিয়েছেন। তার নীতি হলো, ধর্মীয় অনুশীলনের ক্ষেত্রে কারো উপর জবরদস্তি করা হবে না, কাউকে ধর্মীয় স্বাধীনতা ও অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। একজন ধর্মপ্রাণ রাষ্ট্রপ্রধান হয়ে পরধর্মে সহিষ্ণুতার উৎকৃষ্ট নজির স্থাপন করেছেন তিনি। কমার্সে স্নাতক ডিগ্রিধারী এরদোগান, পাশাপাশি তিনি কুরআনে হাফেজ। নতুন প্রেসিডেন্ট ভবনে তিনি একটি মসজিদ নির্মাণ করেছেন, যার নাম জনতার মসজিদ। এখানে মূলত প্রেসিডেন্ট ভবনে বিভিন্ন বিভাগে নিযুক্ত কর্মচারী ও অফিসাররা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তবে শুক্রবার সাধারণ মানুষও এই মসজিদে জুম্মার নামাজে অংশ নেন। জুম্মায় সাধারণত প্রেসিডেন্ট এরদোগান খুতবা দেন এবং ইমামতি করেন। যৌবনকালে একজন পেশাদার ফুটবলার ছিলেন। 4 সন্তানের মধ্যে তার বড় মেয়ে সুমি এরদোগানও ধীরে ধীরে রাজনীতির ময়দানে আসছেন। বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করছেন। বিদেশে পিতার সফর সঙ্গী হয়ে কূটনৈতিক শিক্ষার পাঠ নিচ্ছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ভূমিকাও অনস্বীকার্য। অসংখ্য দেশে মানবিক ও প্রাকৃতিক বিপর্যয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে এরদোগানের জুড়ি মেলা
ভার। সম্প্রতি রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন দেশে বিপর্যয় মোকাবিলা, ত্রাণ উদ্ধার, পুনর্বাসন তৎপরতায় আমেরিকার পরেই তুরস্কের স্থান। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রতি বছর ঈদ উপলক্ষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সবথেকে বেশি আর্থিক সহায়তা দেয় তুরস্ক সরকার। তাছাড়া গাজায় সুবিশাল গণবিবাহের আয়োজনও করে তুরস্ক। সেখানে প্রতি বছর 10,000 ফিলিস্তিনি যুবক যুবতীর বিবাহ সম্পন্ন হয়। এই বিশাল আয়োজনের সমস্ত খরচ দেয় তুরস্ক। তাছাড়া নবদম্পতিকে সংসারের প্রয়োজনীয় সমস্ত রকম উপহারও দেওয়া হয়। প্রত্যেক দম্পতিকে একটি করে ছোট 2 কামরার ফ্ল্যাটও উপহার দেওয়া হয়। গাজার অন্তত 10,000 ছাত্রছাত্রীকে তুরস্কে নিয়ে গিয়ে পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহন করছে এরদোগান সরকার। বলকান অঞ্চল সহ বহু দেশে মসজিদ ও ইসলামী সেন্টার তৈরি করে দিয়েছে তুরস্ক সরকার। এছাড়া শরণার্থী সংকটে জার্মানির প্রসঙ্গ আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে ছাপা হলেও বিশ্বে সবথেকে বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে তুরস্ক। শুধুমাত্র সিরিয়া থেকেই প্রায় 30 লক্ষ শরণার্থী রয়েছে সেখানে। তাদের থাকা খাওয়া থেকে শুরু করে প্রায় 3 লক্ষ শরণার্থী শিশুকে বিনামূল্যে নার্সারি থেকে উচ্চশিক্ষার যাবতীয় বন্দোবস্ত করেছে এরদোগান সরকার। এম নিয়াজের রিপোর্ট, NBTV।